সবার জীবনেই শোকের দিন আসে। তবে কি অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীদের জীবনে সেই দিনটা আসবে? গত ৭ বছরে বা ৬ বছরে অনেক আশা, অনেক প্রত্যাশা গভর্নমেন্টের উপর রেখেছে, অনেক আশ্বাস রেখেছে। সেই আশ্বাসে কিন্তু সরকার সেইভাবে সাড়া দেয়নি। ত্রিপুরার সমস্ত কর্মচারীরা কিছু পাক বা না পাক, গত ৬-৭ বছরে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু কিছু পায়নি। দিলে দিয়ে সামান্য টাকাও পাওয়া যাচ্ছে না। গড় ভাড়ার টাকা তো দূরের কথা, সেখানে মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাচ্ছে না। চাকরি ফুরিয়ে গেলে পেনশনের ব্যবস্থা নেই। চাকরি ফুরিয়ে গেলে গ্র্যাজুইটি নেই, লিভ স্যালারি নেই। স্বল্প বেতনে চাকরি ও কন্ট্রাকচুয়াল, হয়তো চুক্তিবদ্ধ বা অনিয়মিত, মানে চাকরির কোনো স্থিরতা নেই। এই বঞ্চনাটা জন্যে কি গভর্নমেন্টকে আনা হয়েছিল? এই বঞ্চনাটা কি অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের ভাগ্যে ছিল? নাকি তাদের ভাগ্যটাই এরকম জায়গায় এসে পৌঁছেছে যে কিছু পাওয়ার জন্য হয় হাইকোর্টের দরজায় নাড়তে হবে, নতুবা আন্দোলনে সাড়া দিতে হবে। একটা অংশ তো অলরেডি বুঝে গিয়েছে যে গত ৭ বছরে যেহেতু কিছু পাওয়া যায়নি, আগামী ২-৩ বছরে কিছু পাওয়া যাবে কি না তার সন্দিহান। তাই নিজের লড়াইটা নিজের করতে হবে। নিজের বাঁচার তাগিদে, নিজের ফ্যামিলির তাগিদে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং সংঘবদ্ধ বা একত্রভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। এই যে একত্রীকরণ বা সবাই একজোট সংঘবদ্ধভাবে লড়াই, সেই লড়াইটা কিন্তু সম্ভব হয়েছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের কল্যাণে বা ওনার তদারকি এ বিষয়ে একটা আর্টিকেল উঠে এসেছে, খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। গভর্নমেন্টের উপর কতটুকু বিশ্বাস ছিল, কতটুকু বিশ্বাস সাফল্য হয়েছে, কতটুকু আশা আছে, সব মিষ্টি ঝাল সব নিয়েই আর্টিকেলটা উঠে এসেছে। কিন্তু সেই আর্টিকেলে কিন্তু খুশির আবহাওয়া নেই। খুশিটা কিন্তু সেই রয়েই গেল। আমাদের যে ধারণা বা যে পরিলক্ষণ আমরা বুঝছি যে নিজের লড়াইটা বা সংগ্রামটা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে হয়তো সাকসেসটা আসবে। ঘরে বসে থাকলে হয়তো সেই সাকসেসটা আসবে না। এবার চাকরিতে নিয়মিতকরণের দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অনিয়মিত কর্মচারীরা। এক হাট্টা বা সবাই একসাথে হচ্ছে। নিয়মিতকরণের সিদ্ধান্ত এখনও সরকার নিচ্ছে না, কিন্তু অনিয়মিত কর্মচারীদের মধ্যে আন্দোলন ভাব তেজি। ইতিমধ্যে অনিয়মিত কর্মচারী মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। সংশ্লিষ্টরা বলেছে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অনিয়মিতরা কর্মচারীদের আর ভয়ের চিন্তা নেই। বিভিন্ন ডিপার্টমেন্টে অনিয়মিত অবস্থায় কাজ করতে জীবন যৌবন নিয়ে তাজ আর পুরো বার্ধক্যে এসে পৌঁছেছে অনিয়মিত কর্মীরা। সহযোগীরা রেগুলার কর্মীর মতন কয়েক গুণ বেশি বেতন পাচ্ছে, অন্যান্য বাতাদি অন্যান্য সুযোগ সুবিধা অনেক গুণ বেশি পাচ্ছে, আবার অবসরের সময় পেনশন, অন্যান্য যে আর্থিক সুবিধা সেটা পাচ্ছে। কিন্তু অনিয়মিত কর্মচারীরা কিন্তু দপ্তরের ন্যায্য শ্রম দিয়েও উক্ত সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছে। বিগত সরকারের সময় অনিয়মিত কর্মীরা নিয়মিত সময়সীমা শিথিল করার জন্য রাজ্যের নিকট দাবি জানিয়ে আসছিল। এই নিয়ে তৎকালীন রাজ্য সরকার আধিকারিক ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা ১০ বছর সময়সীমা অনড় থাকে। এমন অবস্থায় ২০১৮ সালে যখন রাজ্য বিধানসভা নির্বাচনের সময় বর্তমান রাজ্য সরকার তথা বিজেপি দলের রাজ্যের অনিয়মিত কর্মীদের জন্য দরদ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। অর্থাৎ ২০১৮ সালের আগে তৎকালীন বামপন্থী সরকারের কাছে অনিয়মিত কর্মচারীরা দাবি জানিয়েছিলেন যে ১০ বছর পর যে রেগুলেশন রুলসটা সেটা তুলে দিয়ে সেটাকে শিথিল করে 5 বছর করা বা এর থেকে কম করা, যাতে মানে রেগুলেশন করা হয়। তখন কিন্তু বামপন্থী সরকার সেটা মানেনি। সেই যে একটা মানে তৎকালীন সরকারের বিরুদ্ধে একটা ঘৃণা জন্মেছিল অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে, এবং তৎকালীন সময়ে বিরোধী দলে থাকা বিজেপি দল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে আসলে অনিয়মিত করে ধাপে ধাপে নিয়মিতকরণ করা হবে, সেন্ট্রাল পে স্কেল দেওয়া হবে, সেই যে আশার আলোটা দেখেছিল, এই আলোতে কিন্তু চলোপাল্টায় বা তখন কিন্তু সরকার পরিবর্তন হয়েছিল। মানে ২০১৮ সালের কথা বলছি। অনিয়মিত কর্মীরা রাজ্যে বিভিন্ন প্রান্তে যখন নিয়মিতকরণের জন্য আন্দোলনমুখী হয়েছিল, তখন তারা এই আন্দোলনে গিয়ে প্রতিশ্রুতি ও ললিপপ দিয়েছিল যে তারা ক্ষমতায় আসতে পারলে রাজ্যের সকল অনিয়মিত কর্মীদের ৬ মাসের মধ্যে নিয়মিতকরণ করিবে। নির্বাচনের প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টে নিয়মিতকরণের যে বিষয়টি সেটা রাখা হয়েছিল। নির্বাচনের পর রাজ্যের ক্ষমতাসীন সরকার বিজেপি আইএফটি জোট সরকার রাজ্যের অনিয়মিত কর্মীরা তখন আশালু দেখতে শুরু করলো যে সরকার পরিবর্তন হয়েছে, তাদের দিন ফিরবে। কিন্তু দীর্ঘ বঞ্চনা এখন তো দূর হবে। সেই রঙিন স্বপ্নের মধ্যে ৪ মাসের মাথায় ২০১৮ সালে ৩১ জুলাই রাজ্য সরকার অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ যে আগের যে রুলসটা, যেটা ১০ বছর পর নিয়মিতকরণ করা হবে, সেটা তুলে দিয়ে
বলা হয়েছে বিষয়টি পুনর্মূল্যায়ন করবে, কিন্তু পুনর্মূল্যায়ন এখনও হচ্ছে, গত 6 বছর ধরে পুনর্মূল্যায়ন হচ্ছে, নতুন করে আর নোটিফিকেশন জারি হয়নি। অর্থাৎ আগে যে অবস্থায় ছিল তার থেকে আরও খারাপ অবস্থায় এসে পৌঁছেছে। মানে আগে তো কিছুটা আশা ছিল 10 বছর পর নিয়মিতকরণ করা হবে, সেখানে সেই আশার বাতিটাও নিভে দেওয়া হয়েছে। মানে কি বলবো, অনিয়মিত কর্মীরা দুঃসংবাদের মধ্যে একটা আশা করেছিল হয়তো রাজ্য সরকার ভালো একটা চিন্তাভাবনা করবেন। আশা হলো থাকতে থাকতে সরকার পুরো 5 বছর সময় কেটে গেল, কিন্তু অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কোনোই জুটেনি। রাজ্য সরকার কোনো চিন্তাই করলো না। এই নিয়ে কিন্তু কর্মীরা অসন্তুষ্ট। অনিয়মিত কর্মীরা তখন বুঝতে পারলো যে রাজ্য সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে। অনিয়মিতদের সমস্যা নিয়ে এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সাক্ষাৎ করতে চাইলেও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনিয়মিত কর্মীরা কোনো আশার বাণী পান না, এমনকি দপ্তর আধিকারিক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। ফলে বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মীরা তাদের দাবি দাবায় আদায়ের জন্য রাস্তায় নেমেছে। এই দীর্ঘ বঞ্চনার অবসানে শ্রমিক কর্মচারী সংগঠনগুলিও চুপ করে বসে আছে, তা গভর্নমেন্ট হোক বা বিরোধী সংগঠনগুলো হোক। অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কেউই নেই। রাজ্য সরকার নিজে সেই দাবি নিয়ে যাননি, কারণ সবাই কোনো সংগঠনের ছত্রছায়ায় আসতে পারেনি। আর অনিয়মিত কর্মীদের জন্য কেউই আর আন্দোলনে নামছে না। সবাই নিজেদের মতো ডিএ, হাউস রেন্ট বা ঘর ভাড়ার টাকা নিয়ে ভালোই আছে। এই যে শ্রমিক সংগঠনগুলি যদি অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে রাজ্য সরকারের কাছে যেত বা চাপে ধরত, তাহলে হয়তো সমস্যার সমাধান হতো, কিন্তু সেই দায়িত্ব কিন্তু কোনো সংগঠনই পালন করা হয়নি। তাই অনিয়মিতরা স্বভাবে নিজেদের দাবি আদায়ের জন্য এখন রাস্তায় নেমেছেন, এবং অনিয়মিত কর্মীদের এই অসহায়ত্বের কথা বিবেচনা করে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা মানবাধিকার অর্গানাইজেশনের সম্পাদক পুরুষোত্তম রায়বর্মন এগিয়ে এসেছেন তাদের দলবল নিয়ে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন দপ্তর অনিয়মিতের সঙ্গে তারা কথা বলে তিনি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেছে। রাজ্যের জনপ্রতিনিধি ও মন্ত্রীরা যখন তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গেছেন, সেখানে রাজ্যের শোষিত বঞ্চিত শ্রমিকরা ন্যায্য পানা পান না, সেই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন একজন মানুষ হিসেবে অনিয়মিত কর্মীদের সহায়তা করার দায়িত্ব ও কর্তব্য হিসেবে মনে করেছে পুরুষোত্তম রায়বর্মন। তাই তাকে ওনাকে অবশ্যই সেলুট জানায় যে উনি নিজের ব্যক্তিগত জীবনের থেকে কিছু সময় বের করে আমাদের মতো অনিয়মিত যারা কর্মচারী আছে তাদের জন্য সময় দিয়েছে, তাদের রেগুলেশনের জন্য ফাইট করছে। তার এই সংগঠন রাজ্যে অনিয়মিত কর্মচারীদের স্বার্থে লড়াই করবে এবং কথা বলবে। এই পরন্ত সংগঠন দুটি কনভেনশন অলরেডি করে ফেলেছে। জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আগরতলায় জনবহুল স্থানে রাজ্যের সকল অনিয়মিত কর্মীদের নিয়ে গণঅবস্থানে বসা হবে। সংগঠনের মুখ্য দাবি সকল অনিয়মিত কর্মীদের নিবেদন করতে হবে, নিয়মিতকরণের সাপেক্ষে কর্মীদের সমকাজে সমবেতন দিতে হবে, PTW কর্মীদের DRW করতে হবে। যে সকল অনিয়মিত কর্মীদের অর্থ দপ্তর অনুমোদন নেই তাদের অবিলম্বে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে। আর যে সকল অনিয়মিত কর্মচারী অবসরে চলে গিয়েছে তাদের 1 লাখকালীন 10 লক্ষ টাকা অনুদান দিতে হবে। এই দাবিগুলি সরকার পূরণ না করলে ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানানো হয়েছে কর্মচারীদের পক্ষে। তাদের বক্তব্য, অনিয়মিত কর্মীরা এতদিন শুধু সময় দিয়ে যাচ্ছে কিন্তু কিছুই পায়নি, তাই বিকল্প কোনো চিন্তা না করে শুভবুদ্ধি সম্পূর্ণ লোকদের সাহায্য নিয়ে দাবি আদায় করাই মূল লক্ষ্য অনিয়মিত কর্মীদের। আগামী 4 তারিখ হবে সেই গণঅবস্থান। এখানে একটা অংশ চিন্তা করছে যে হয়তো গণঅবস্থান বা আন্দোলন করতে গেলে হয়তো তাদের নিয়মিতকরণ করা হবে না, কিন্তু নিয়মিতকরণ করা যদি থাকতো তাহলে তো গত 6-7 বছরে করা হতো। হয়তো এখন 4 তারিখে আন্দোলনকে ব্যস্ত দেওয়ার জন্য, যাতে আন্দোলন সাকসেস না হয়, নতুন করে ললিপপ, নতুন করে কিছু আশার বাণী হয়তো শোনাতে পারে, যেমন অর্থ দপ্তর থেকে নাম নেওয়া হয়েছে, লিস্ট নেওয়া হয়েছে, কিছু একটা করা হবে, এরভাবে চাপ বা প্রেশার ক্রিয়েট হতে পারে। কিন্তু গত 6-7 বছর যেটা হয়নি, এটা 2-3 মাসে 1 বছর হয়ে যাবে, সে আশা করাটাও কিন্তু বিরাট বড় ভুল। আর আমরা হারানোর কিছু নেই। হারানোর কি থাকবে? আমরা না গড় ভাড়ার টাকা পাই যেটা হারানো যাবে, নাকি আমরা ডিএ পাই যেটা হারানো যাবে, নাকি আমরা মেডিকেল অ্যালাউন্স পাই যেটা হারানো যাবে, নাকি আমরা অন্যান্য সুযোগ সুবিধা পাই? কিছুই তো নেই। আছে কি? সর্বনিম্ন 5 থেকে 8 হাজার টাকা বেতন কিংবা 12,000 টাকা ম্যাক্সিমাম বেতন। সেই বেতনে আজকালকার যে মানে নিত্য জিনিসপত্রের যে দাম, এই দামের সাথে মিলিয়ে সেই বেতনে কি একটা ফ্যামিলি চলে? ফ্যামিলিতে মা বাবা দিন দিন বয়স হচ্ছে, নিজেরা বয়স হচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা খরচ, তাদের জীবনের কিছু একটা করার যে খরচটা, সেই খরচটা কি এই বেতনে হবে? সার্ভিস তো গভর্নমেন্টে সেমই দিচ্ছে। নিয়মিত কর্মচারীরা যেভাবে কাজ করছে একটা সরকারি দপ্তরে, অনিয়মিত কর্মচারী তো সেমভাবে কাজ করছে। নিয়মিত কর্মচারী যেখানে সারাদিন 7.5 থেকে 8 ঘন্টা ডিউটি করছে, অনিয়মিত কর্মচারী তো 7.5 থেকে 8 ঘন্টা ডিউটি করছে, তারা তো ডিউটি কম করছে না। তাহলে বেতনের বেলা কেন সমকাজে সমবেতন পাবে না, সেটা বড় একটা কোয়েশ্চেন মার্ক। কেন সেই নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা একটা কোয়েশ্চেন মার্ক। তবে এতদিন সবাই একটা নিবেদন বা করে কাটিয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে নিবেদন করে আর কিছু কাজ হচ্ছে না। তাই এখন সবাই একসাথে হওয়ার চিন্তা ভাবনা করছে।
আর স্বাস্থ্য দপ্তর জিডিএ কর্মচারী হোক বা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীরা হোক বা শিক্ষা দপ্তরের কর্মচারীরা হোক, সবাই একসাথে হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, একসাথে হয়ে আন্দোলন করার একটা পরিকল্পনা নিচ্ছে। যখন সংখ্যাটা বেশি হবে তখন সরকারের উপর চাপটা বেশি পড়বে এবং সরকার তৈরি করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যস্ত হবে। এতদিন কিন্তু অনিয়মিত কর্মচারীরা কোনো বড় ধরনের আন্দোলন করেনি, সবাই কিন্তু ধাপে ধাপে আন্দোলন করেছে, যেখানে সংখ্যাটা অনেক কম। কিন্তু এখন যদি 30 থেকে 40 হাজার যে অনিয়মিত কর্মচারী আছে তারা যদি একসাথে হয়ে আন্দোলন করে নিজের বাঁচার তাগিদে, তখন কি গভর্নমেন্ট পারবে তাদের আন্দোলনকে থামিয়ে রাখতে, তাদের আন্দোলনকে সাড়া নিতে? তখন তো গভর্নমেন্ট কিছু একটা করতে, চিন্তা ভাবনা করতে বাধ্য হবে। তাই সেই প্রেশারটা ক্রিয়েট করতে হবে, গভর্নমেন্টের উপর চাপটা ক্রিয়েট করতে হবে, যাতে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করতে বাধ্য হয় যে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কিছুই জুটেনি, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমাদের পালন করতে হবে। সেই প্রেশারটা যাতে কী হতে হয়, আমরা দেখেছি ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনরা প্রেশার ক্রিয়েট করে টেটের নোটিফিকেশন নিয়ে এসেছে, প্রেশার ক্রিয়েট করে টেটের চাকরি নিয়েছে, জেআইবিটির চাকরি নিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি বিগত সময়ে, গত 3-4 বছরে আন্দোলন করলেই একটা সাকসেস আসে, আন্দোলন করলে একটা মানে নতুন গতি আসে এবং সরকারের উপর চাপ সৃষ্টি হয়। সেই চাপের ফলে সরকার একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সেই চাপটা ক্রিয়েট করবে কে? কোনো সংগঠন ক্রিয়েট করবে? কর্মচারী সংগঠন করবে না তো। কার করতে হবে? নিজেদেরই করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় একটা অস্ত্র কি, আমাদের মাথাতে আমাদের একটা গার্জিয়ান এসেছে। আমরা এতদিন অসহায় যেখানে ছিলাম, যেখানে কোনো সংগঠন ছিল না, এখানে অ্যাটলিস্ট অনিয়মিত কর্মচারীদের জন্য স্পেশাল একটা সংগঠন হয়েছে, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। আর সেই সংগঠনটা অভিভাবক পেয়েছে মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আমরা জানি উনার ইতিহাসটা ত্রিপুরা কর্মচারীর জন্য খুবই সুন্দর। উনি ত্রিপুরা কর্মচারীদের জন্য ফাইট করে হাইকোর্ট থেকে অনেক ভালো ভালো মানে সুযোগ সুবিধা দিয়েছে বা অর্জন করেছে কর্মচারীদের জন্য। কোনো কর্মচারী যদি কোনো মানে ভাবেই অবহেলিত হয়ে পুরুষোত্তম রায় বর্মনের কাছে যায়, উনি কিন্তু উনার সঠিক মানে বুদ্ধিমত্তার সাহায্যে হাইকোর্টে ফাইট করে কিন্তু সেই অধিকারটা কিন্তু ওই কর্মচারীর ভাগ্যে নিয়ে আসে। উনার একটা পজিটিভ পয়েন্ট। ইভেন আমরা এই ধরনের কেস দেখেছি, স্বল্প বেতন কর্মচারী যখন ওনার কাছে কেস নিয়ে যায়, উনি কিন্তু প্রাথমিক অবস্থায় টাকাও নেন না। ওনার বক্তব্য হলো, তোমরা যখন পাবে, হাইকোর্টের রায় পাবে, নিয়মিত স্কেল পাবে, নিয়মিত সুযোগ সুবিধা পাবে, এরিয়ার পাবে, তখন আমার টাকা মিটিয়ে দিলে হবে। স্বল্প খরচেও কিন্তু উনি কেস লড়েছে। তাই ওনার মতো একজন ভাগ্যবান মানুষ পাওয়া সত্যিই আমাদের ভাগ্য। এবং আমরা ওনার যে বর্তমান সময়ে যে ওনার যে স্টেপ, যে একটা মঞ্চ তৈরি করে দিয়েছে, এই মঞ্চের মাধ্যমে আমরা অ্যাটলিস্ট একবার সুযোগ বা একবার দেখা উচিত যে কি হয়। তারপর ভবিষ্যৎ তো এমনও কিছু নেই, আর কিছু পেতে হলে কিছু তো আমাদের ফাইট করতে হবে। একদম জড়বস্তু হওয়া থেকে তো সজীব বস্তু হয়ে ফাইট করাটা আজকের দিনে সেও একদম ঠিক। এবং দেখা হচ্ছে 4ই জানুয়ারি কী হয়, কী ধরনের ফাইট হয়, সবাই কী ধরনের প্রস্তুতি নিয়ে আসে এবং সরকার কতটুক সেই ফাইটে সাড়া দেয়। এরপর তো আরও বড় বড় আন্দোলন বা প্রটেস্ট হবেই। এটা এইমাত্র শুরু। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।